নমস্কার। শিক্ষা শাস্ত্র সংস্কৃতি দর্শনে দর্শক শ্রোতা বন্ধুরা স্বাগত। আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহেই একটা বিশেষ বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে আসি। আজকেও এসেছি। আজকে আমরা বিষয় রেখেছি কথায় এবং কবিতায়। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন বিশিষ্ট ছড়াকার, কবিতা লেখেন, গান লেখেন এবং সঙ্গে সঙ্গে প্রবন্ধও লেখেন। ঝুমা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। ঝুমাদি, আপনাকে নমস্কার। ঝুমাদির সঙ্গে আরও একজন অতিথিকে পেয়েছি, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। উনিও এই সাংস্কৃতিক জগতে মোটিভেশন, মানুষ যদি কোনো কিছু করতে চায় তাহলে তিনি তাকে সহযোগিতা দেন, কিছু বলেন, কিছু করিয়ে দেন। দেবনারায়ণবাবু, আপনাকেও নমস্কার। তা এরকম একটি সুন্দর অনুষ্ঠানে দুই অতিথিকে নমস্কার জানিয়ে আমরা আজকে কথা এবং কবিতা এই দুটো নিয়েই যেহেতু আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি, আমরা কবিতা, ঝুমাদি রয়েছেন, ঝুমাদির কাছ থেকে কয়েকটা কবিতা শুনবো এবং তিনি নিয়মিত কবিতা চর্চা করেন, ছড়া লেখেন, প্রবন্ধ লেখেন। হয়তো বইমেলার আগে আমরা তার কয়েকটা বইও আমরা পেয়ে যাব, অতীতেও পেয়েছি, আরও পাবো। দিদি, আপনি কোন কবিতা দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর করার চেষ্টা করবেন? শুরু করুন। যে কবি ছাড়া আমরা ভাবতেই পারি না, যাকে দিয়ে জীবন শুরু বলতে গেলে, যার কবিতা শুনে, সেই কবি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ। ঠিকই বলেছেন। এবার তার জন্মদিনের জন্য তাকে দিয়েই আমার কবিতায় আসা। তাকে স্মরণে রেখে, তার 25-এর জন্মদিনকে স্মরণে রেখেই আমি একটি কবিতা লিখেছিলাম, সেটি আমি এখন পাঠ করতে চাই। পাঠ করুন। বৈশাখের এই 25 দিনে 21টা সাল পিছিয়ে যাব, অমল দাসের দোসর হয়ে ভালোবেসে কপাল ছোব। সুখের দিনে পদ্য হব, দুঃখ রাতের গদ্য হব, ভার্চুয়ালি স্টেটাস দিয়ে লাইক গুণে শোধ তুলব। কাদম্বরী দৃষ্টি হব, দারুণ খরায় বৃষ্টি হব, ভালো মন্দে সহজ হব, অঙ্ক খাতা ছুঁড়ে ফেলে শিশুর মতো সরল হব। হঠাৎ হঠাৎ জেদ ধরব, ঠোঁট ফুলিয়ে আড়ি করব, মোহরকুঞ্জে একলা হব, মাধবীলতার গন্ধ নেব, শীতের দিনে উল বুনব, কল্পনাতে আদর মেখে জ্বর বাড়লে পলাশ হব। যা ইচ্ছে তাই করব, লাল মাটিতে বাউল হব, শিলাইদহে শ্রাবণ হব, ভুবনডাঙার আকাশ হব, স্বাধীনতার পেখম মেলে ময়ূরকণ্ঠী রং ছড়াব। ভুল বুঝলে চুপ থাকব, চ্যাটলাইনটা অফ রাখব, গীতবিতানে চোখ ভেজাবো, রবিবাবুকে সব বলবো, ছাদের থেকে তারা গুনব, এলো চুলে রাত জাগব, অভিমানী ভুল বকব, যখন তখন বকা খাবো, 2-4 দিন চুপ থাকব, আবার আমি তোমার হব। কি জানি আর কি করব, 21 রকম বিধান ভুলে হয়তো কোথাও হারিয়ে যাব। বাহ, সাধু সাধু। আমরা এরকম একটি কবিতা শুনলাম। কবি আমরা এই কবির যিনি আমাদের কাছে ঝুমাদি রয়েছেন, কবিতা যিনি পাঠ করলেন, তিনি প্রথমেই রবীন্দ্রনাথকে স্মরণ করলেন। আমাদের মধ্যে আছেন দেবনারায়ণ বাবু। দেবনারায়ণ বাবুর কাছে একটি ছোট্ট প্রশ্ন আমি রাখবো, এই ভেবে যে কবিতা নিয়ে যারা আজকাল চর্চা করেন, এদেরকে আমি এদেরকে মোটিভেশন দেওয়ার কথা বলবো না, কিন্তু যারা আমরা কবিতা শুনি তাদের জন্য আপনার বার্তা কি হবে? তাদের জন্য বার্তা বলতে, দেখুন, কবিতাটা আগে একটা এমন একটা জায়গা ছিল যেটা একটু বোধহয় ইন্টেলেকচুয়াল ছাড়া কেউ বুঝবেন না এরকম, ঠিক। কিন্তু যেটা ইদানিংয়ের চালচলন। এবং কিন্তু বহুদিন আগে যার কবিতা, যা স্মরণ করে, রবীন্দ্রনাথের কবিতা স্মরণ করে যেটি পাঠ করলেন উনি, তার কবিতা বুঝতে কিন্তু সেদিনও কারো অসুবিধা হয়নি, আজও কারো অসুবিধা হয় না। একেবারে ঠিক বলেছেন। আর সুতরাং আমরা কবির কাছ থেকে আরো কবিতা শুনি, আরো কবিতা শুনবো। সেই হিসেবে মনে হয় যে এই ধরনের কবিতা যেটা সাধারণের সহজবোধের মধ্যে আসে এবং সকলের ভালোবাসে, কারণ কবিতা মানুষের একটা ভালো দিক তুলে ধরে। এটা কোনোদিন কোনো রকম রাগ, ক্রোধ ইত্যাদি না, মানুষের মনের যে ভালো দিকগুলো সেগুলো তুলে ধরে। সেই জন্য আমার যেটা মনে হয় যে এই ধরনের কবিতার প্রসার অবশ্যই হওয়া ভালো, এবং মানুষের কবিতা পাঠে উৎসাহটা আবার ফিরে এলে সমাজের পক্ষে খুবই মঙ্গল হবে। তাহলে দর্শক শ্রোতা বন্ধু, আপনারা শিক্ষা শাস্ত্র সংস্কৃতি দর্শনের অনুষ্ঠানে আজকে কবিতা এবং কথা দুটোই আপনারা পাচ্ছেন। কবিতা আমাদেরকে শোনাচ্ছেন ঝুমা বন্দ্যোপাধ্যায়। দিদি, আবার একটা কবিতা। আমি এই কবিতাটা লিখেছিলাম ট্রেনে যেতে যেতে। আমি ট্রেনে, আমার বাড়ি বীরভূমে, সেখানে যাওয়ার সময় আমার সবসময় তো আমরা ছুটে বেড়াচ্ছি, প্রত্যেকের মধ্যে একটা গতি আছে, সেই গতিকে স্মরণ রেখে আমি এটা লিখেছিলাম। ছুটছি আমি,
এক্সপ্রেস গতিতে গণদেবতা অতিক্রম করছে হুগলি অজয় কোপায়। সঙ্গে আকাশ বাতাস, আদিগন্ত মেঠো সবুজ, লেবুচা ঝালমুড়ি মেজমাসির দাওয়ায়। চ্যাটার্জি বাবু ও রায় সাহেবের আলাপি আড্ডায় দিনমজুরের ছেলের গলায় স্টেথো ঝোলানোর কাহিনী। ঘন ঘন বেজে ওঠা সেলফোন রিংটোনে সহযাত্রীর আর চোখ চাওনি। চলমান নিউজের ক্লোজ শটে ঘাসে ঘাসে দুলে ওঠে প্রজাপতি তিস্তা। রাঙামাটি কন্টুরে অবসাদ এঁকে দেয় কুমারীর ভেসে যাওয়া পান পাতা রিস্তা। তবুও ছুটছি রাইটার্স থেকে নবান্নে, নবান্ন থেকে শহীদ মিনারে, লাল থেকে সবুজে, সবুজ থেকে গেরুয়া কিনারে, সাংহাই থেকে বিরান সাহারায়, গ্যালিলিও থেকে হকিংয়ে, ভিয়েতনাম থেকে ঝাড়খণ্ডে, গণদেবতার উত্থানে পতনে প্রত্যাশায়, আহ্নিক বার্ষিকের কুঝিকঝিক ছন্দে সহজ পাঠ বাঁকা হাসুলি উপকথায়। জংশনে জংশনে শান্তির প্লাকার্ড দেখায় আমার ৮ পৌরে মাতৃত্ব। মিছিলে মিছিলে ধেয়ে আসে কাফন ঢাকা আকাশের নির্মম একাকিত্ব। যারা আছে, যারা হারিয়ে গেছে, অথবা যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রত্যেকেই আজ ভেজবার অপেক্ষায়। রবি থেকে তারায় তারায়, পাহাড় থেকে মোহনায় মোহনায়, হারাবার নানা অছিলায় ছুটেই চলেছি আমি। ছুটছ তুমি, আমরা সবাই, কত শত না বলা অনাদর, উপেক্ষা, অবহেলায়। বাহ, আমরা দিদির কাছে কবিতা শুনলাম। দিদি নিজেই জানিয়েছেন আমাদের তিনি হচ্ছেন বীরভূমের মাটির কন্যা। শুধু এটুকুই তার পরিচয় নয়, তিনি সুগৃহিণী এবং সঙ্গে সঙ্গে জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের সঙ্গেও তার কিন্তু অবাধ যাতায়াত রয়েছে এবং তিনি একজন আধিকারিক বটেই। স্বাভাবিকভাবে তার হাতের কলম যখন কিছু লেখে তখন তার মধ্যে কিছু বার্তা থাকে, সেটা আমরা পাচ্ছি। আমরা সঙ্গে সঙ্গে এটাও জানলাম যে তিনি সংসারকে যেমন গুছিয়ে দেখেন অন্য চোখে, তেমনি সমাজকেও দেখেন। ট্রেনের গতির সঙ্গে সঙ্গে নিজের গতিকে কিভাবে নিয়ন্ত্রিত করে একটা কবিতা আসতে পারে তার কলমে, সেটা আমরা পেলাম। আমরা তার কাছে আরও একটু কবিতা শুনবো। অনেক কবিতাই তার রয়েছে আজকে আমাদেরকে শোনানোর মতো। দিদি পরের কবিতায় যান। আমরা দিদির কবিতা শুনছি মানেই দর্শক শ্রোতা বন্ধুরা খুব উল্লসিত হবেন, আনন্দিত হবেন। দিদি পড়ুন। এটা একটু রোমান্টিক কবিতা। পড়ুন। কবিতাটার নাম হচ্ছে ভোরের শুকতারা। হঠাৎ শেষ বসন্তের ঝোড়ো হাওয়ায় উড়ে এলো মেঘ, বেশ সাজিয়ে গুছিয়ে বসলো, কিন্তু এক পশলা বৃষ্টি ঝরিয়েই ফিরিয়ে দিল ঝকঝকি সূর্যটাকে। পাড়ার মোড়ে নতুন করে জমে উঠল লাল নীল সবুজ হলুদের পসরা। গুড্ডু, টুকটুকি ও শম্পারা ভিড় জমালো দোকানে। গীতাঞ্জলি আবাসনের ভোলা ভালা বিশুবাবু ফিরছিলেন অফিস থেকে। গুড্ডুর ফোলা ফোলা গালে এক চিমটে আবির মাখিয়ে মুখের ভিতর পুরে দিলেন এক্লেয়ার্স। আহা, আমি তখন পুরোটাই ওর গোল্লা গোল্লা চোখের তারায়। একটু একটু করে গিলে ফেললাম সবটুকু স্বাদ। মনের কোনায় কোনায় উছলে পড়ল রং আর নতুন ছন্দ পাওয়া চেনা অচেনা শব্দ। ব্যালকনি রেলিং জড়িয়ে যে তরুলতা গাছটা আছে, সেটাতে 2-4টে কুঁড়ি ফোটবার অপেক্ষায় ছিল। দিব্যি তারাও ফুটে উঠল। উদাস মনে শুরু হলো প্রাণীর আনাগোনা। আর ওই যে সেই ফিনফিনে দোয়েলটা, যে বেটা আমাদের পূবমুখী জানলা দিয়ে ঘরেই ঢুকে পড়েছিল, সে কিনা এদিক সেদিক কিছু একটা খুঁজে শীষ দিয়ে দিব্যি পুটুস করে বেরিয়ে গেল। আনমনে রামধনু দেখছিলাম। এমন সময় ওভেনে বসানো দুধটা ভরপুর উষ্ণতায় নিজেকে সামলাতে না পেরে সবটুকু উজাড় করে দিল। বেজে উঠল টিংটং বেলটাও। দরজা খুলে দেখি 3 দিন বলে 1 হপ্তাহ ডুব দিয়ে এক গাল হেসে হাজির বিনুর মা। টান টান করে শুকোতে দেওয়া হলদে ডোরা কাটা ধনেখালিটা তুলতে গিয়ে দেখে ফেললো আমার লুকোনো হাসি। না জানি কি ভাবলো। তারপর অনেক রাত অবধি ঘুম এলো না। আকাশে বাতাসে, বালিশে বিছানায়, চোখের কোনায় কোনায় ঘুমপাড়ানি বইয়ের ঘোলাটে মলাটে পাশের বাড়ি থেকে ভেসে আসা টুংটাং গিটারের সুরে দে দোল দোল। খানা কালো দিয়ে ঢাকা চাঁদ মামার ফোকলা হাসিটা চুপি চুপি বলে গেল আমি নাকি তার কাছে এখনও সেই ভোরের শুকতারা। তবে আমাদের সেই রংচটা আদ্যিকালের ঘড়িটা বড় হিংসুটে। এসব সহ্য করতে না পেরে ঢং ঢং করে জানান দিয়ে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে গেল আরেকটা মেরিডিয়ানে।
রাত্রি তখন 12টা। ব্যাস, বসন্ত উধাও। কে জানে সে আবার আসবে কিনা। সুন্দর। আমরা যা কবিতা শুনলাম এবং দিদি যে নামকরণটি করেছেন ভোরের সুপ্তারা, সম্ভবত এই বইটি প্রকাশিত হয়েছে এবং এটির একটি প্রচ্ছদ আমাদের আজকের এই চিত্রায়িত হচ্ছে, আমাদের আলোচনার মধ্যে আমরা ছবিও দেখছি। তা দিদি, এরপর আপনি আমাদের কোন কবিতা শোনাবেন? আমরা কবিতা শোনার আগ্রহ রয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানতে চাইবো আপনি ছড়া লেখেন, প্রবন্ধ লেখেন, এই প্রবন্ধের বিষয়গুলো কি আপনার এই কবিতার যে আঙ্গিক, কবিতার যে বিষয়বস্তু ভাবেন, প্রবন্ধের মধ্যেও কি সেভাবে যান, না সমাজ সংসার নিয়ে কিছু চিন্তা করেন? না, প্রবন্ধের মধ্যে আমি সাম্প্রতিক যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলোকেই ধরে তুলবার চেষ্টা করি। বেশ। যেমন আমি বিচ্ছিন্নতা সিরিজ করেছি, একটা বিচ্ছিন্নতার একটা সিরিজ, বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা, যে কাশ্মীর সমস্যা হচ্ছে, ঠিকই তো। তারপরে আরো দিকে দিকে সাম্প্রদায়িকতার সমস্যা হচ্ছে, আমাদের মেয়েদের অনেক রকম সমস্যা হয়। এই যে আমরা এখন একটু কন্যাশ্রী নিয়ে ব্যাপক চিন্তা করছি, এই নিয়ে তো আপনার কিছু ভাবনা চিন্তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি মেয়েদের নিয়ে লিখেছি, মেয়েদের নিয়ে অনেক প্রবন্ধও লিখেছি। তাহলে আজকে একটা কবিতাই আমরা শুনি, প্রবন্ধ একদিন আমরা নিশ্চয়ই শুনবো। আজকে একটু কবিতার মধ্যে যাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন ঝুমা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট আধিকারিক, এবং তিনি শিক্ষা বিভাগে সঙ্গে যুক্ত থাকার কারণে শিক্ষা নিয়ে তার গবেষণা কিন্তু একদম নিয়মিত চলছে। তাই আমরা তার পরের কবিতা শুনবো এবং সেটা সম্ভবত মেয়েদের নিয়েই আপনি পড়ুন। এই কবিতাটার নাম দিয়েছি সূর্যমুখী। মাথার উপর পলাশ ঝরে, পালকি হুমহুমা, অন্ধ আকাশ, বন্ধ বাতাস, বধূ যে আনমনা। নতুন দেশ, নতুন ঘর, নতুন দিনকাল, নতুন জন্মে সূর্যমুখীর নতুন ইহকাল। পরকালের আকাশ বাতাস নেই কো তার জানা, অসুখ বিসুখ, সুখ দুঃখ বলতে সবই মানা। নীরবতার ভাষা শিখে মনের ব্যথা বহন, জীবন ভর জীবনখানি সইতে থাকে দহন। মাথার উপর পলাশ ঝরে, পালকি হুমহুমা, মুখ ফুরিটা হয় না আপন, আপন যে চন্দ্রমা। দিন ফুরিয়ে আধার নামে, বিষাদ মাখে জোছনা, রূপকথারা ভেজায় চোখ, আগল ভাঙে কল্পনা। খোলা আকাশ, খোলা বাতাস, হোক না সবই কল্পনা, অন্ধকারে জোনাক জ্বালায় যুদ্ধ ফেরত যন্ত্রণা। নোলক দোলে মাদল বলে, তপ্ত বুকে বরফ গলে, দিন বদলের সূর্য বলে, মানছি না, মানব না। বাহ, আমরা দিদির কবিতা শুনছি তো আমরা অবাক লাগছে যে ভীষণভাবে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে এটা স্পর্শ করছে। আর ভালো লাগছে এটাই যে কবিতাগুলো, একটু আগেই আপনি বলেছেন যে মেয়েদের নানান সমস্যা আপনাকে কিন্তু মাঝে মাঝেই খুব চিন্তিত করে এবং সেই চিন্তা থেকেই আপনি কখনো প্রবন্ধ লেখেন, কখনো তাদের সম্বন্ধে কবিতা লেখেন। দিদি, আরও কবিতা আমরা শুনবো, কারণ আপনি অনেক কবিতা নিয়ে এসেছেন এবং আপনার পরের বই বোধহয় এই কবিতাগুলো দিয়েই প্রকাশিত হবে। তার আগে আমরা এটা শুনে নিচ্ছি, এটা আমাদের উপরি পাওনা। এরপরে কোনটা শোনাবেন? এরপরে একটু আমাদের যেভাবে শোনাচ্ছেন সেভাবেই শোনাবেন। আমি যে রাস্তা দিয়ে যাতায়াত করি, আমাদের বাইপাস, যেটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, কার্যালয় থেকে, সেটাই কবিতা লিখি। একদম নিজের চোখে দেখা। মেট্রোপলিটন বাইপাস। বিশ্ববঙ্গ সরণি ধরে ছুটে চলেছি নেতাজি সুভাষ টার্মিনালের দিকে। তিলোত্তমা, আমার পলাতক চোখ দুটো তোমাকে অবিরাম খুঁজে চলেছে। বেণুবন ছায়ার আবছা নীল আলোয় ভেসে থাকা প্রেমিক প্রেমিকাদের মৃদু কথোপকথনে, হাইল্যান্ড পার্কের ক্যাফেটেরিয়ায় জুড়িয়ে যাওয়া কফি মগে, কালিকাপুরে অক্সফোর্ডের পুরনো বইয়ের বিপণীতে, রুবি মোড়ে বাড়তে থাকা যাত্রীদের অপেক্ষমান চাহনিতে, মিলন মেলা প্রাঙ্গণে জমে ওঠা হস্তশিল্পের প্রদর্শনীতে, হারিয়ে যাওয়া শস্য খেতে জেগে ওঠা বহুতলের বহুবিধ আস্ফালনে, পুজো প্যান্ডেলে সনাতন দিনদার অপূর্ব ভাস্কর্যে, ইনকিলাব জিন্দাবাদ, চলছে চলবে স্লোগানে হঠাৎ থমকে যাওয়া যানজটে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ শেষে হিপ হিপ হুড়ের বিজয় উৎসবে, তোমাকে নতুন করে পাবার আনন্দে কখন যে নাইট ক্লাবের মায়াবী আলোমাখা শ্যাম্পেন গ্লাসের নিবিড় আলিঙ্গনে হারিয়ে গেছি তিলোত্তমা। কি করে এখন বিদায় জানাই বলো তো? সবটাই আপনি একেবারে যা দেখেছেন সেটাকে সুন্দরভাবে এনেছেন। আমাদের মধ্যে দেবনারায়ণ বাবু আছেন, তার কাছে একটু ছোট্ট প্রশ্ন করব। দেবনারায়ণ বাবু, আজকাল স্কুল কলেজের ছেলেমেয়েরাদেরকে আমরা দেখছি খুব বড় অস্থির। ওদেরকে কি কবিতার মাধ্যমে যদি আমরা এরকম পাঠ শোনাতে পারতাম
তাহলে কি ওদের মনের দিকটা আমরা একটু অন্যরকম ভাবতে পারতাম? যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এটা আমি প্রথমেই ওনার কবিতার একটু প্রশংসা না করে পাচ্ছি না, কারণ ঠিকই। ইএম বাইপাসের দিয়ে আমরা সকলে যাই, কিন্তু সেটাকে যে শব্দের আকারে ছবি করে তোলা যায়, ঠিকই। এটা দেখে আমার খুবই ভালো লাগলো, শুনে খুবই ভালো লাগলো। দ্বিতীয় কথা যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, যে স্কুলের ছাত্রদের, বিশেষ করে যারা ছাত্রাবস্থায় আছে, সেই সব শিশু মনের বিকাশ কিন্তু পাঠ্যপুস্তকে মেনলি একাডেমিক দিক বা শিক্ষার দিকগুলো আমরা তাকে বিকাশ করতে পারি অবশ্যই, কিন্তু তার যে মানসিক বিকাশ, তার যে একটা ভালো মানুষ হয়ে ওঠার যে জায়গাটা, সেটা কিন্তু পাঠ্য বইয়ের মধ্যে থাকে না। যার জন্য অনেকেই কি হচ্ছে, হয়তো সে পড়াশোনায় ফাঁকিবাজও নয়, ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, তবুও কিন্তু সে পরবর্তী কর্মজীবনে হোক বা পরবর্তী ব্যক্তি জীবনে হোক, ঠিক সে মানুষের মতো মানুষটা হচ্ছে না। ঠিক। এবং এইখানে আমার যেটা একটা মনে হয়, একটা মানসিক শিক্ষার বিরাট দরকার আছে, এবং সেখানে নিশ্চয়ই কবিতা পাঠ একটা অঙ্গ হতেই পারে। তার কারণটা হচ্ছে কি, এখন আমরা সবাই গ্যাজেট নির্ভর হয়ে গেছি। সেই নির্ভরতা কমিয়ে যদি আমরা একটু সাহিত্য পাঠের দিকে যাই, এবং দ্বিতীয়ত যদি স্কুল কলেজরা এ ব্যাপারে আগ্রহী থাকেন, যেটা আমরা করে থাকি কিছুটা, সেটা হচ্ছে কি তাদের মানসিক বিকাশের জন্য একটা 1-1.5 ঘন্টার ক্লাস অন্তত বছরে 2-3 বার, তাহলে কি হচ্ছে, ভবিষ্যতের জীবনে তারা যখন ব্যক্তি জীবনে, সংসার জীবনে, কর্মজীবনে প্রবেশ করবে, তার কিন্তু ব্যক্তিত্বের বিকাশটা ভালো করে হবে। এবং আমার যেটা মনে হয়, এরা যেহেতু দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের মানে শান্তি শৃঙ্খলাটা অনেক বজায় থাকবে, সে সাংসারিক হোক বা কর্মজীবনের যে কর্মক্ষেত্রে যেখানেই হোক না কেন, এটা অবশ্যই একটা করা দরকার, এবং তার একটা অঙ্গ হতেই পারে কবিতা পাঠের। সঠিকভাবে আপনি আজকে আমাদের সেই ব্যাখ্যাটা দিয়েছেন। আমাদের ছাত্রছাত্রীরা তারা স্কুলেই পড়ুক, কলেজেই পড়ুক, তাদের মনের অস্থিরতা কমাতে তাদেরকে যদি আমরা এইরকম ভাবনার রাজ্যে, কল্পনার রাজ্যে প্রবেশ করাই, ভালোই লাগবে। আর দিদি, আপনি একটা কথা বাইরে বলেছিলেন যে এডুকেশন ফর অল যেমন আছে, তেমনি কবিতাও সকলের জন্য হোক, অবশ্যই, এটা আপনি বলেছিলেন। আচ্ছা, সেরকম ভাবনা থেকেই কি কোন একটা অন্য কবিতা আমি পড়বেন? একটা, এই যে কথাগুলো এতক্ষণ বলা হলো, যে শিশুদের মনের ভাবনা বা আমরা স্কুলের ছেলেমেয়েরা কি ভাবছে, এই নিয়ে আমি একটা মানে ভূতকে মানে প্রতীক করে আমি মানে সিরিজটার নাম দিয়েছিলাম হাঁদারাম উজবুক। আমি একটা কবিতা লিখেছি। এটা কবিতা বলতে গেলে মানে ঠিক ছড়া এটাকে বলা যায়। রাত দুপুরে যেই না পেল ভূতের বাপের দেখা, হাঁদারাম উজবুকটা অমনি ভেবাচাকা। ভূতের বাপটা মন্দ নয় গো, দাঁতটা খালি ট্যারা, চুল কখানায় জং ধরেছে, চক্ষে রুধির ধারা। হাঁদারাম তো ভেবে ভেবে নিজেই লড়ে যুদ্ধ, কে করেছে ভূতের বাপের শ্রাদ্ধ? ওই যে সব আছে কার্টুন, শিনচ্যান, ডোরেমান, বোকা বাক্সে তারাই নাকি ভাঙায় শিশুর মান। ভূতের বাপ তো তাদের কাছেই খেয়ে ভীষণ ছ্যাঁকা, মনের দুঃখে উজবুককে স্বপ্নে দিলেন দেখা। জন্ম থেকেই শিশুরা যে সব বিশ্বায়নের বলি, যুগের সাথে তাল মিলিয়ে অকাল পক্ক কলি। দোহাই তোমার ভূতের বাপ, ছাড়াও জং মরছে, যুগের সাথে চলতে শেখো, বদলে খোল নলছে। ভয় দেখানোর মেকআপ তুলে শিশুর মনকে ফেরাও, ছন্দে সুরে তুফান তুলে টিআরপিটা বাড়াও। হাঁদার কথা কেউ শোনে না, শোনে ভূতের বাপ, মন্দতনায় প্রস্তাবটা আর কেন নি চাপ। হ্যাঁ, খুব সুন্দর কবিতা। আপনি একদম কল্পনার জগতে যাতে শিশুরা প্রবেশ করতে পারে, এবং ভূত নিয়ে আমাদের কবি সাহিত্যিকরা কিন্তু অনেক লেখা লিখেছেন। তবে দেবনারায়ণ বাবুকেও ছাড়বো না, তিনিও আজকে যেহেতু আমাদের এই কবিতা পাঠের আসরে আছে, আর আপনি এত সুন্দর সুন্দর কবিতা লেখেন, আমরা দেবনারায়ণ বাবুর কাছ থেকে আপনার কবিতা তাকে দিয়ে একটু পড়িয়ে দিতে চাই। কোন কবিতাটা আমরা শুনবো, তাকে যদি একটু আপনি একটা কবিতা এগিয়ে দেন, তাহলে আমরা তার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। দেবনারায়ণ বাবু একটা কবিতা পড়ুন, তার ভালো লাগবে কবিতা শুনতে, ভীষণ ভালো লাগছে। এবং আমরা সময়ের সংক্ষিপ্ততায় যাচ্ছি, দেবনারায়ণ বাবু শুরু করুন। প্রগতি, ঝুমা বন্দ্যোপাধ্যায়। বাবা। ল্যাম্পপোস্টের আলোয় এক অপরিচিত মুখ দেখে হঠাৎ চমকে উঠলাম, যে অকস্মাৎ ঝরে গেছে। হবে হয়তো বেপাড়ার কেউ। যানবাহন স্তব্ধ করে, পথ আটকে, দু একটা ছোটোখাটো হাতাহাতি, খিস্তি খেউ, তারপর হাত গুটিয়ে যে যার বাড়ি, দিনগত পাপক্ষয়। ওই কয়েকটা অদেখা মুখের সাথে কী বা পরিচয়। আলো আঁধারের যুদ্ধে দাঁড়িয়ে নজর কাড়ল কিন্তু সেই পুরনো মাইলস্টোনটা, তাতে লেখা আর মাত্র 6 কিলোমিটার। ঠিক তখনই মনে পড়ল আতঙ্কের সেই বিখ্যাত ডায়লগ, মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। সত্যি তো, আমি কিচ্ছুটি দেখিনি। 6 কিলোমিটার পথ পেরিয়ে গিয়ে আবিষ্কার করলাম, সুস্বাগতম, এই যাত্রা তুমি বেঁচে গেলে। ছুঁয়ে ফেললাম আর একটা মাইলস্টোন। কুরুক্ষেত্রের বুকে তখন একাকিত্বের বিজয়োল্লাস। মাস্টারমশাই, ধর্মে অধর্মে শুধুই বাঁচার খেলা,
এই অপরিচিতের ভিড়ের মাঝে আমি আপনি পরস্পর প্রতিপক্ষ। চলুন আমরা দুজনেই চোখ বন্ধ করে ছুটে যাই নিমজ্জমান ভূখণ্ডের দিকে। মহামান্য বিচারকের দরবারে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নেই, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। চমকে উঠুক প্রগতি। দারুণ দারুণ, সত্যি খুব সাধু কবিতা। আমরা শুনলাম দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ঝুমা বন্দ্যোপাধ্যায়ের কবিতা। এবারে একটু যারা দর্শক শ্রোতা বন্ধুরা দিদির সঙ্গে পরিচিতি চান, দিদির সঙ্গে যোগাযোগ চান, আমরা পাঠক কবি সম্পর্ক তো একটা হতেই পারে। আমরা দিদির একটা ফোন নম্বর আপনাদের কাছে বলি, যদি সময় সুযোগ থাকে আপনারা লিখে নিন। আপনাদের জন্য দিচ্ছি 967446000185। একবার ইংরেজিতে বলি 9674600185। দিদি সময় বলছে, ঘড়ির কাঁটার দিকে আমরা এগোচ্ছি, আপনি একটা কবিতা পড়ুন। বোধহয় আমরা এই কবিতাতেই শেষ করবো আজকে আমাদের এই অনুষ্ঠান। এই কবিতাটা আমার নিজের খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। পড়ুন পড়ুন পড়ুন। পদ্মার কিনার জুড়ে শুধুই ভাঙনের খেলা চলে, মানুষ সেই ভাঙনের সীমারেখা বরাবর ঘর বাঁধে। কোনো এক সময় সে ঘরও ভেঙে যায়, তবুও মানুষ বারবার ঘর বাঁধে। বিস্তীর্ণ পারাপারে মাঝি সুর তোলে ভাটিয়ালি, লালন বেঁচে ওঠে, রবি কবিতা লেখে। সমস্ত চরাচর সুরে সুরে ভরে ওঠে। পদ্মা ভাঙনের ইতিহাস সৃষ্টি করে নির্নিমেষ নয়নে চেয়ে থাকে জেগে ওঠা চরের দিকে। বলে, ওরে পাগল মানুষ, ভুলে যাস না আমার উৎপত্তি ওই গঙ্গোত্রীর পথে, বিস্তার এ পথে, আমাকে বিপথগামী করিস না। আমি ভাঙনের পথে নূতনের গান গাই। আমার দুই নয়নে কখন যেন গঙ্গা পদ্মার সম্মিলিত বিস্ময় ধারা নেমে আসে। লালন হয়ে ওঠে রবি, নজরুল হয়ে ওঠে আকাশ। আকাশ গঙ্গায় পূর্বপুরুষের উপস্থিতি প্রমাণ করে দেয়, এ ব্রহ্মাণ্ড আমার, এ পৃথিবী আমার, এ পদ্মা আমার, গঙ্গা আমার, এ মাটি আমার, তোমার, আমাদের কল্পনার। আমরা বারবার ভাঙনের সীমান্তেই ঘর বাঁধতে চাই, কিনার জুড়ে জাগিয়ে তুলতে চাই পদ্মার পুনর্জাগরণী বিপ্লবী প্রেরণা। ওরে অন্ধ মানুষ, এখনো সময় আছে, ভালোবাসা আছে, স্বপ্ন আছে, ঘরে ফেরার গান ধর, ঘরে ফেরার গান ধর। প্রত্যেকটি মানুষের মধ্যে অন্তরাত্মাকে জাগিয়ে তোলার কবিতা এটা, এবং দুই বাংলা, এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে সংযোগ রক্ষা করারই কবিতা। আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা কবিকে পরিচয় একটু করিয়ে দিলাম, ঝুমা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। আর দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের নমস্কার জানিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানের অপেক্ষায় থাকবো। আপনারা দেখছেন সিটিএন টিভি।